রাত তখন প্রায় 10:30। গ্রামের চারপাশে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। জুনায়েদ গ্রামের পুরনো বাড়িটা একা বসে পুরনো আলমারির জিনিসপত্র গুছাচ্ছিল। বাড়িটার চারপাশে বিশাল বাগান, মাঝখানে একটা শ্যাওলা ধরা পুকুর, আর তার পেছনে বাঁশঝাড়, যেটা নিয়ে ছোটবেলায় সবাই বলতো ওখানে কেউ থাকে। গুছাতে গুছাতে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল সে। খুলতেই তীব্র একটা গন্ধ, মিশ্রিত কাঁচা রক্ত আর পুরনো কাপড়ের পোড়া গন্ধ। ভিতরে ছিল কিছু পুরনো চিঠি, একটি ভাঙা আয়না, আর একটা মেয়ের কালো চুলের গোছা। চিঠিটার উপরে লেখা ছিল, যদি আমার কণ্ঠ শুনতে পাও, পিছনে তাকিও না। জুনায়েদ প্রথমে হেসে ফেলে, ভাবে কারা এ প্র্যাঙ্ক করছে। কিন্তু ঠিক সেই সময় বাইরে বাঁশঝাড়ের দিক থেকে একটা মেয়ের হাসির আওয়াজ আসে। তারপর দরজায় টোকা, টক টক টক। কে? কেউ উত্তর দেয় না। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু দরজার নিচে একটা ভেজা পদচিহ্ন, ছোট ছোট পা, একবারে শিশুর মতো। সেদিন রাতে ঘুমাতে গিয়ে শুনতে পেল কেউ আস্তে আস্তে কানে বলছে, আমার চিঠি পড়েছ? সে চমকে উঠে দেখে রুমে কেউ নেই, কিন্তু চিঠিটার নিচে এখন লেখা আরও একটা লাইন, আমি ফিরে এসেছি। পরদিন সকালটা অদ্ভুত শান্ত ছিল। সূর্যের আলো বাড়িটার জানালা দিয়ে ঢুকছে, কিন্তু সেই আলোর ভেতরেও একটি ঠান্ডা ভয় লুকিয়ে আছে। জুনায়েদ নাস্তা করতে করতে ভাবছিল, এসব হয়তো ঘুমের ঘোরে দেখা ইলিউশন। ঠিক তখন গ্রামের বৃদ্ধ মানুষ, নাম মজিদ কাকা, বাড়িতে এলেন। তিনি তাকে দেখে বললেন, তুমি এ বাড়িতে রাত কাটাওনি তো? সে বলল, কেন, কি হয়েছে কাকা? মজিদ কাকা একটু হেসে থেমে বলল, এই বাড়িটা একসময় রোজিনার ছিল। সেই মেয়েটার আত্মা এখনো শান্তি পায়নি। প্রায় 30 বছর আগে এ বাড়িটায় এক ধনী ব্যবসায়ী থাকতেন। তার নাম হাফিজ আহমেদ। তার একমাত্র মেয়ে ছিল রোজিনা, চুপচাপ, লাজুক, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। সে ভালোবেসেছিল বাড়ির কাজের ছেলে কামালকে। তাদের প্রেমটা গোপনই ছিল, কিন্তু একদিন হাফিজ সাহেব তা ধরে ফেলেন। রেগে উন্মত্ত হয়ে হাফিজ সাহেব রোজিনাকে ঘরের এক কোণে তালাবদ্ধ করে দেন। সেই রাতেই হঠাৎ আগুন লেগে যায় বাড়িতে। সবাই বেরিয়ে এলেও কেউ জানতো না রোজিনা ঘরের ভেতরে বন্দি। চিৎকার করেছিল, কিন্তু কেউ ফেরেনি। পরদিন সকালে বাড়ির একটা ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেটাই ছিল রোজিনার কামরা, যেখানে সে বন্দি ছিল। আর ছাইয়ের ভেতরে পাওয়া গিয়েছিল একটা আধপোড়া চিঠি এবং একগোছা চুলের বাঁধন। চিঠিতে রোজিনা লিখেছিল, যদি আমি মরে যাই, আমার আত্মা এখানেই থাকবে। আমার ভালোবাসা কেউ বিক্রি করতে পারবে না। মজিদ কাকা বললেন, বাবা, ওর আত্মা এখনো ওই ঘরে। কেউ এই বাড়ি বিক্রি করতে চায় না। ও সেটা মানে না। জুনায়েদ একটু হেসে বলল, কাকা, এগুলা কুসংস্কার। কিন্তু বিকেলবেলা থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হলো। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা এক ছায়া, কিন্তু কাছে গেলে কিছুই নেই। বাড়ির পেছনে কুকুর ডেকে আসছে, কিন্তু মেয়ের হাসির আওয়াজ।
রাতের আয়না নিজের মুখ বদলে দেখা গেল অন্য একটি মেয়ের মুখ, রোজিনা। সে আয়নার ভেতর থেকে বলল, তুমি আমার ঘর বিক্রি করবে? আমি ফিরব, শুধু তোমার জন্য। রাত গভীর হলে জুনায়েদ জেগে ওঠে। দরজার পাশে ভেজা মাটিতে কেউ দাঁড়িয়ে আছে। চুল ভেজা, মুখ পোড়া, চোখে কোটর ফাঁকা। সে ধীরে ধীরে বলল, তুমি কামালের নাতি, তাই না? সে তো হতভম্ব হয়ে গেল। রোজিনার আত্মা বলল, তোমার রক্তে আমার প্রতিশোধ এখনো বাকি। দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারপাশে বাতাস ঠান্ডা হয়ে গেল, আর দূরে বাঁশঝাড়ে সেই ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি হতে লাগলো। রাত তখন প্রায় 3:30। বাইরে বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জুনায়েদ একদম একা বিছানায় বসে আছে। মাথার ভেতর শুধু সেই কথাটা, তুমি কামালের নাতি। সে জানে তার দাদার নামও কামাল ছিল, কিন্তু সে কোনোদিনও বলেনি যে তিনি বাড়ির সঙ্গে যুক্ত ছিলেন। ভয় আর কৌতূহল মিলেমিশে তাকে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির পুরনো ঘরের দিকে, সেই ঘর যেখানে রোজিনা পুড়ে মারা গিয়েছিল। ঘরটা দরজার দিকে এখনো পুরনো দাগটা রয়েছে। সে টর্চ দিয়ে ঢুকতেই বাতাসে ভারী হয়ে গেল। দেয়ালের কোনো কালো ছাইয়ের দাগ, একটা কোণায় তার পুরনো কাঠের টাস্ক। সে টাংটা খুলেই একটার পর একটা পুরনো চিঠি, পুরনো গোলাপের পাপড়ি, আর একটা ফাটা ডায়েরি, যার প্রথম পাতায় লেখা, আমি রোজিনা। কেউ যদি এ লেখাগুলো পড়ে, জেনে নিও আমার মৃত্যু স্বাভাবিক ছিল না। রোজিনা লেখে, সেই আগুন নিজে থেকে লাগেনি। আমার বাবা হাফিজ সাহেবই কামালকে মেরে ফেলেছিলেন। আমি সেই আগুনের রাতে মরিনি, কিন্তু আমার শরীর আগুনে পুড়ে গিয়েছিল। আমি বেঁচেছিলাম 3 দিন, ঘরে বন্দি অবস্থায়। কামালের মৃত্যু দেখেছিলাম নিজের চোখে। শেষ পাতায় লেখা, আমি প্রতিজ্ঞা করেছি যে রক্ত কামালের শরীরে বইত, সে রক্ত যখন এই বাড়িতে ফিরে আসবে, তখন আমার আত্মা শান্তি পাবে। জুনায়েদের শ্বাস আটকে গেল। সে বুঝল অভিশাপ এখন তার মধ্যেই। পরের কয়েকদিন সে নিজের মধ্যে পরিবর্তন টের পেতে লাগলো। আয়নায় নিজের মুখের বদলে রোজিনার মুখ দেখা যেত। রাতে ঘুমোতে গেলেই আগুনে পুড়তে থাকা ঘর দেখতে পেত। তার গলা থেকে কখনো মেয়েলি কণ্ঠ বেরোতো, আমার প্রতিশোধ। গ্রামের লোকেরা ভয় পেয়ে দূরে সরে যেতে লাগলো। মজিদ কাকাও এক রাতে বললেন, বাবা, এখন আর সময় নেই। রোজিনার আত্মা তোমার মধ্যে ঢুকে পড়েছে, ওকে শান্তি না দিলে তুমিও বাঁচবে না। একজন পুরনো ফকির এলেন, নাম হযরত বক্স শাহ। তিনি বললেন, যার রক্তে পাপ, তার আত্মা কখনো শান্তি পায় না। রোজিনার আত্মা বাঁচতে হলে কামালের অন্যায় স্বীকার করতে হবে। জুনায়েদ বলল, কামাল তো ভালোবেসেছিল। ফকির চুপ করে বললেন, না, ওই আগুনের রাতে কামালই রোজিনাকে তালা দিয়েছিল। সে ভেবেছিল ওকে বাইরে নিয়ে বাঁচাবে, কিন্তু সময় পায়নি। রোজিনা মরেছিল ওর হাতেই। রোজিনার আত্মা চিৎকার করে উঠল, মিথ্যা, সে আমাকে ছাড়েনি। আমার মৃত্যু ওর হাতেই ছিল, কিন্তু ভালোবাসা ছিল সত্যি। ঘর ছুঁয়ে হাওয়া চলে গেল। জানালা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। একটা ভয়ঙ্কর শক্তি তার শরীর দখল করে নিল। সে মাটিতে পড়ে কাঁদছে, মুখ দিয়ে বেরোচ্ছে রক্তমাখা ফেনা, চোখ উল্টে গেছে। ফকির মন্ত্র পড়তে পড়ে চিৎকার করলেন, রোজিনা, তুই ফিরে যা আলোয়। এক মুহূর্তে বাতাস নিস্তব্ধ হয়ে গেল। শুধু মেঝেতে পড়ে রইল এক ফোঁটা চোখের জল, যেন আগুনে পোড়া প্রেমিকার শেষ কান্না।
ভোর হয়ে এলো। সবাই দেখে জুনায়েদ চুপচাপ হয়ে বসে আছে পুকুরের ধারে। তার মুখ শান্ত, চোখ লালচে, নিস্তেজ। সে আস্তে আস্তে বলল, আমি ওকে শান্তি দিয়েছি, এখনও আমাকে ডাকছে। পুকুরের জলে ভেসে উঠল এক মেয়ের মুখ, হাসছে, কিন্তু সে হাসির মধ্যে রয়েছে অদ্ভুত এক ভালোবাসা। সন্ধ্যা নেমেছে, বৃষ্টি পড়ছে টিপ টিপ, বাতাসে ধূপের গন্ধ। পুরোনো বাড়ির চারদিকে ঝুলছে লাল কাপড়, যেন কেউ কোনো অনুষ্ঠান সাজাচ্ছে। জুনায়েদ সেই বাড়িতে আছে, কিন্তু তার মুখে এখন অন্যরকম শান্তি। চোখের নিচে কালচে ছাপ, ঠোঁটে অদ্ভুত হাসি। সে নিজের সঙ্গে কথা বলছে, তুই চলে যাস না রোজিনা, আজ তোকে ফিরিয়ে আনবো। রাত 11টার দিকে দরজার বাইরে কেউ টোকা দিল, টক টক টক। দরজা খুলতে দেখা গেল কেউ নেই, কিন্তু দরজার পাশে রাখা আছে একটা লালচে শাড়ি, একজোড়া নূপুর আর একজোড়া আগুনে পোড়া বিয়ের মালা। জুনায়েদ যেন সব জানতে আগেই সে বাড়িটা টেবিলেই রাখলো। নূপুরের হাত রাখতেই শুনল ছন ছন শব্দ, যেন কেউ হাঁটছে চারপাশে অদৃশ্য হয়ে। তারপর ঘরের ভেতর ধীরে ধীরে আলো নিভে গেল। বাতাসে ধূপের গন্ধ মিলিয়ে আসতে লাগলো পচা মাংসের গন্ধ। তবুও সে হাসছে। তুমি এসেছিলে রোজিনা? আয়নার ভেতর ধোঁয়া জমে উঠল, আর ধীরে ধীরে দেখা গেল এক মেয়ের ছায়া, লাল শাড়ি পরা, মুখের অর্ধেক পুড়ে গেছে, চোখে কালো ছাই, ঠোঁটে রক্তের দাগ। সে আয়না থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। রোজিনা, সে বলল, আজ আমাদের বিয়ে হবে, তুই আমার কামাল, তোর শরীর ওর রক্ত বইছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল, আমি রোজিনা ছাড়া আর কারো নই। রোজিনা হাসল, তাহলে রক্ত দে, রক্তই হবে আমাদের বন্ধন। তার ঠোঁট ছুঁয়ে জুনায়েদের ঠোঁট মিশে গেল। এক মুহূর্তে ঘর জুড়ে ছায়া ঘনিয়ে এলো। জানালা কাঁপছে, বাতাস থেমে গেল। বাতাসে এলো বিয়ের ঢাকের শব্দ, ঢাক ঢোল বাজে, কিন্তু কারা বাজাচ্ছে কেউ জানে না। রোজিনা জুনায়েদের বুকের উপর হাত রাখলো, আর তার হাত থেকে বেরিয়ে এলো রক্ত। সে নিজেকে কপালে রক্ত মিলিয়ে বলল, এবার তুই আমার স্বামী, এখন কেউ আমাদের আলাদা করতে পারবে না। জুনায়েদের চোখ ঘুরে গেল, শরীর কাঁপছে, আর চারপাশের ছায়াগুলো একে একে মাথা নত করছে। সে বাড়ির আগুনে মারা যাওয়া আত্মারা যেন সবাই এসেছে এই ছায়ার বিয়েতে। একটা আগুনের আলোয় দাঁড়িয়ে আছে রোজিনা ও জুনায়েদ, একজন জীবিত আরেকজন মৃত, তবুও বিয়ের মালা মিলিয়ে হলো। সকালবেলা গ্রামের মানুষেরা দেখলো পুরো বাড়িটা কালো ধোঁয়ায় ঢাকা। দরজার বাড়িতে মাটিতে পড়া একটা নূপুর, আর বারান্দায় রক্তে লেখা একটা লাইন, আমরা এক হয়ে গেছি। জুনায়েদকে কোথাও পাওয়া যায়নি, কিন্তু রাত নামলেই বাঁশঝড়ের দিক থেকে ভেসে আসে ঢাকের আওয়াজ, আর লাল শাড়ি পরা এক ছায়া পুকুর ধারে নাচছে। তার সঙ্গে আরেকটা পুরুষের ছায়া, মুখ দেখা যায় না ঠিকই, কিন্তু চোখে সেই অদ্ভুত চাহনি। আমি ফিরেছি। রাত 12টা বাজে। গ্রামের মানুষ তখনই সে বাড়িতে নাম দিয়েছে আত্মার সংসার। কারো সাহস হয় না কাছে যাওয়ার, কারণ প্রতিটা রাতে বাড়িটার ভেতর শোনা যায় হাসির আওয়াজ, থালা বাসনের শব্দ, আর পায়ের নূপুরের ছনছন, যেন সেখানে কেউ বেঁচে আছে, কিন্তু আসলেই কেউ নেই। ভেতরে রোজিনা আর জুনায়েদ, একজন মৃত আর একজন আধা মৃত আত্মা। তারা এখন একসঙ্গে বসবাস করছে, কিন্তু এক অন্য জগতে। দিনের আলোয় রোজিনা অদৃশ্য থাকে, আর রাতে সে ফিরে আসে একেবারে মানুষের মতো। তারা একসঙ্গে খায়, একসঙ্গে হাসে, একসঙ্গে গল্প করে। কিন্তু প্রতিদিন সকালে দেখা যায় বাড়ির ভেতরে চেয়ার টেবিলে উল্টোপাল্টা হয়ে পড়ে আছে।
থালায় রক্ত মাখা ভাত আর দেয়ালে ছায়ের দাগ, যেন দুজন নাচছে। একদিন গ্রামের দুজন তরুণ কৌতূহলবশত রাতে ওদের বাড়ির পাশে আসে। একজন বলল, চল দেখি আসলে কেউ আছে কিনা। তারা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে ঘরের ভেতরে মোমবাতি জ্বলছে। রোজিনা ও জুনায়েদ মেঝেতে বসে আছে। রোজিনা তার চুলে জুনায়েদের আগুন জ্বরাচ্ছে। কিন্তু হঠাৎই দুজনের চোখ জানালার দিকে গেল। এক মুহূর্তে বিদ্যুৎ চমকালো, আর পরের মুহূর্তেই ছেলে দুটি চিৎকার করে পালিয়ে গেল। সকালে তাদের একজনকে পুকুরে পাওয়া গেল, মুখে সেই ভয়ঙ্কর হাসি, চোখ খোলা আর কানে আটকে যাওয়া একটা শব্দ, আমাদের সংসারে স্বাগতম। জুনায়েদের আত্মা তখন পুরোপুরি পাল্টে গেছে, কিন্তু এখন জীবিত নয়, মৃতও নয়। তার কণ্ঠে কামাল, রোজিনা আর নিজেদের ভয় মিশে গেছে। রোজিনা একদিন তাকে ডাকলো, বলল, আমাদের সংসারে অতিথি চাই, যে আমাদের গল্প শুনবে, আমাদের মতো ভালোবাসবে। তারপর থেকে গ্রামের মানুষদের একে একে হারিয়ে যেতে শুরু করলো। কেউ বলে আমরা ওই বাড়ির চারপাশের আশেপাশে গেছি। এখন বলে রোজিনা রাতে স্বপ্নে ডাক দেয়, এসো আমাদের সংসারে এসো। যারা যায় কেউ আর ফেরো না। একদিন মজিদ কাকা সাহস করে সেই বাড়িতে এলেন। দরজার সামনে দাঁড়িয়ে বলল, জুনায়েদ বাবা তুই আছিস? ভেতর থেকে শব্দের উত্তর এলো, হ্যাঁ কাকা আসেন, চা বানানো আছে। ভয় পাওয়া কাকা দরজা খুলে ঢুকলেন ভেতরে। দেখলেন ঘর ঝাড়ু দেওয়া, চায়ের কাপ রাখা, কিন্তু কাউকে দেখা যায় না। তিনি ধীরে ধীরে বললেন, রোজিনা তুই যদি থাকিস ছেলেটাকে ছেড়ে দে। তারপর হঠাৎ বাতাস নিস্তব্ধ হয়ে গেল। রোজিনার কণ্ঠ ভেসে উঠল, ওর দোষ নেই, কিন্তু এখনো আমার স্বামী। ঘরটা কাঁপতে শুরু করলো। কাকার চোখের সামনে আয়নায় দেখা গেল জুনায়েদ আর রোজিনা একসঙ্গে দাঁড়িয়ে আছে, হাসছে, আর আয়নার নিচে লেখা, এ সংসার এখন আত্মাদের। পরদিন সকালবেলা মজিদ কাকাকে পাওয়া গেল বাড়ির বারান্দায় বসা অবস্থায়, চোখ খোলা, মুখে হালকা হাসি, কিন্তু তিনি জীবিত ছিলেন না। তার হাতে ধরা ছিল একটা চিঠি। সেখানে লেখা, এই বাড়িতে যে ভালোবাসা খুঁজবে সে এখানেই থেকে যাবে। এখানে প্রেম অমর, মৃত্যু, কিন্তু শরীর নেই, আত্মা নয়। রাতের দিকে বাড়ির আলো জ্বলে ওঠে। লাল শাড়ি পরা রোজিনা আর সাদা পাঞ্জাবি পরা জুনায়েদ পুকুর ধারে বসে আছে। রোজিনা মৃদুস্বরে বলছে, এখনো আমাদের আত্মা আছে যারা ভালোবাসা পায়নি। জুনায়েদ হাসলো, তাহলে আমরা ওদের ডাকবো। আকাশে চাঁদ ঠেকে গেল, আর চারদিকে ভেসে এলো শত শত ফিসফিস কণ্ঠ, আমাদের সংসারে এসো। সময় পেরিয়ে গেছে প্রায় 15 বছর। পুরো গ্রামটা এখন প্রায় জনশূন্য। রোজিনা এবং জুনায়েদের বাড়িটা এখন স্থানীয়রা বলে চিরকালের বাড়ি, কারণ তারা সেখানে যায় চিরকালের জন্য থেকে যায়। একদিন ঢাকায় থাকা এক তরুণ সাংবাদিক, নাম রাশেদ হোসেন, শুনল সেই চিরকালের বাড়ির গল্প। সে ভাবল এগুলো সব কুসংস্কার। ক্যামেরা, ড্রোন, মাইক নিয়ে সে রওনা হলো সিলেটের সেই গ্রামে। গ্রামে পৌঁছে দেখল পুরনো গ্রাম নীরব, দরজায় তালা, বাড়িগুলোর জানালায় মাকড়সার জাল, আর বাতাসে যেন কেঁদে ওঠা গন্ধ, ভেজা মাটি আর ধূপের মিশ্রণ। এক বৃদ্ধ মহিলা সঙ্গে দেখা হলো। তিনি কাপা গলায় বললেন, বাবা ওখানে যেও না, ওখানে এখনো আছে। রাশেদ বলল, ওরা মানে? বৃদ্ধ বললেন, রোজিনা আর কামাল, মানে এখন তো জুনায়েদ। ওরা প্রতি পূর্ণিমায় জেগে ওঠে। রাশেদ রাত 12টায় বাড়িতে ঢুকে ক্যামেরা নিয়ে অন করে দিল। পুরনো দরজায়
কবজার মরছে, কিন্তু দরজা খুলে গেল নিজে থেকেই। ভেতরে একদম অন্ধকার। সে টর্চ জ্বালাতে দেয়ালে দেখা গেল শুকনো রক্তের দাগ। আমাদের সংসারে স্বাগতম। সে ঘরের ভিতর ঢুকে বলল, রোজিনা, তুমি কি সত্যিই আছো? সামনে এসো। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর টেবিলের উপর রাখা গ্লাসটা নিজে নিজে গড়িয়ে মাটিতে পড়ল। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল তার মুখে। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ ঝলকানি, একটা ছায়া, লাল শাড়ি, চুল ভেজা, মুখের হাসি। রাশেদ দৌড়ে পিছনে ফিরল। পেছনে কেউ নেই, কিন্তু সামনের আয়নায় দেখা গেল দুজন, একজন রোজিনা আর একজন জুনায়েদ। রোজিনা বলল, তুই ভালোবাসাতে বিশ্বাস করিস? রাশেদ বলল, হ্যাঁ, আমি সত্যিই বিশ্বাস করি। রোজিনা ফিসফিস করে বলল, সত্য আর ভালোবাসা একই জিনিস, শুধু বেঁচে থাকা মানুষের মুখে। তারপর ঘরের সব দরজা একেবারে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। ক্যামেরা পড়ে গেল মাটিতে। শুধু রেকর্ড চলতে থাকলো। রেকর্ডিংয়ে শোনা যায়, রোজিনা, থামো না, এখন আমাদের গল্প কে লিখবে? তারপর একটা তীব্র চিৎকার। পরের দিন স্থানীয় পুলিশ এসে দেখে বাড়ির ভেতরে রাশেদের ক্যামেরা, ব্যাগ, নোটবুক সব আছে, কিন্তু রাশেদ নেই। তবে তার ক্যামেরায় শেষ ফুটেজটা রেকর্ড হয়েছিল। তাতে দেখা গেল ঘরের ভিতর দুইটি ছায়া, একটি নারী ও একটি পুরুষ। মৃদুস্বরে বলছে, আরেকজন এলো আমাদের সংসারে। এরপর থেকে সে গ্রাম সরকারিভাবে নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। আর কেউ সেখানে যেতে পারে না, বাস করতে পারে না। রাতে দূর থেকেই দেখা যায় বাড়িটার ভেতর আলো জ্বলছে, আর বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে দুটি ছায়া, হাত ধরাধরি করে। লোকমুখে শোনা যায়, প্রতি পূর্ণিমায় যদি কেউ ওই বাড়ির আশেপাশে দিয়ে যায়, তাহলে কান পেতে শুনতে পারবে একটি মেয়ে হেসে বলছে, ভালোবাসা চিরন্তন, মৃত্যু নয়। বহু বছর পর এক রাতে একটি টুরিস্ট ভিডিও করতে করতে ভুলবশত ঢুকে যায় সেই এলাকায়। তার রেকর্ডিংয়ের শেষ মুহূর্তে দেখা যায়, দূরে পুকুরের ধারে লাল শাড়ি পরা এক মেয়ে বসে আছে, তার পাশে সাদা পাঞ্জাবি পরা এক পুরুষ, আর তাদের দুজনের চোখ একসঙ্গে ক্যামেরার দিকে তাকানো। তারপর স্ক্রিনে কাপা অক্ষরে ফুটে ওঠে, দ্য এন্ড, দ্য বিগিনিং অফ দ্য অ্যানাদার সোলস লাভ স্টোরি। এই গল্পটা শুধু ভয় নয়, এটা এক অন্ধকার প্রেমের প্রতীক, যেখানে ভালোবাসা এক গভীর, যে মৃত্যুও আলাদা করতে পারে না। কিন্তু ভালোবাসা যখন আসক্তিতে পরিণত হয়, তখন তা হয়ে যায় অভিশাপ। এখানেই শেষ, আত্মার প্রতিশোধ। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তীতে এরকম গল্প চাও কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের প্রতি ভালোবাসা রেখে আশা থাকবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো বন্ধু, পরবর্তী ভিডিও পর্যন্ত।